নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি পড়াবো ক্লাস 7 এর গণিত কোষে দেখি 1.4। তার প্রথম অঙ্ক যেটা আছে, প্রথমের দিক একের দাগে বলা হয়েছে নিচে চিত্রগুলির পরিসীমা মাপি দিয়ে 6টা ছবি দেওয়া আছে, ছবিতে মাপ দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা আর কিছুই নয়, বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। যে কোনো আকারের যদি কোনো চিত্র থাকে, ত্রিভুজ আকারের হোক, চতুর্ভুজ বা পঞ্চভুজ, 3টে বাহু, 4টে বাহু, 5টা বাহু, যতগুলোই থাকুক, পরিসীমা বলা মানে হলো তার যতগুলো বাহু আছে সব বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো এখানে একের দাগে যেটা রয়েছে ত্রিভুজ, এটা তোমরা বইতে ছবিটা দেখাতে, আমি আর ছবিটা আঁকছি না। একের দাগে রয়েছে 5 সেমি। একের দাগের পরিসীমাতে হবে, পরিসীমা এগুলো একদম সহজ। একের দাগের পরিসীমা হবে 8 যুক্ত 8 যুক্ত 5 সেমি। 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত সেমি, সমান 8 আর 16 5 23 সেমি, সরি 16 5 21 সেমি, 16 5 21 সেমি। এবার দুইয়ের দাগে রয়েছে, দুইয়ের দাগের পরিসীমা হবে 5 সেমি, 5 যুক্ত 12 যুক্ত 10 এত সেমি, সমান 12 5 17 10 27 সেমি। তিনের যে ছবিটা রয়েছে তার পরিসীমা কত হবে? কিছুই নেই, বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করতেছি আমি। 8 সেমি যুক্ত 8 সেমি, 4টে বাহুই 8 8 করে আছে। 8 যুক্ত 8 8 8 সেমি, তাহলে কত হলো? 8 4 32 সেমি। চারের দাগে রয়েছে, চারের দাগের পরিসীমা, চারের দাগের পরিসীমা সমান সব বাহুগুলো, চারের দাগে যে ছবিটা দেওয়া আছে 6টা বাহু দেওয়া আছে, 6টা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। 4 যুক্ত 4 যুক্ত 10 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 10 এত সেমি। এটা হবে 4 4 16 10 26 10 36 36 সেমি। 5 নম্বরের ছবি রয়েছে, 5 নম্বর ছবির পরিসীমা সমান 20 যুক্ত 10 যুক্ত 20 যুক্ত 10 সেমি, সমান 20 20 40 50 60 সেমি। আরেকটা আছে 6এর দাগে, 6এর দাগের পরিসীমা সমান 6 যুক্ত 8 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 8 সেমি। এটাকে যোগ করলে হবে 28 সেমি। তো এই হলো একের দাগের অঙ্ক। একের দাগে 6টা ছবি দেওয়া আছে, দেখতে পারো বইটা, 6টা ছবি দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। কিছুই নেই, প্রতিটা বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা। এরপর দুইয়ের দাগে বইতে কিছু ছবি দেওয়া আছে, ছক কাগজে ছবি টানা আছে, বলা আছে যে নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। ছবিটা দেখতে পারো যে ছবিগুলো কতটা করে জায়গা দখল করে। প্রতিটা ক্ষুদ্রতম বর্গঘর 1 বর্গ সেমি করে ধরে নিয়ে করতে বলেছে। তো এটা তোমরা বইটা দেখবে, পাশে বুঝে যাবে। 2-এর একে বলেছে, 2-এর একে যে ছবিটা, ওটাকে যদি একটা একটা ঘর করে গুনবে, মোট যতগুলো ঘর আছে তত বর্গ সেমি হবে। তো এর দাগের ছবিটা 50 বর্গ সেমি, 50টা ঘর রয়েছে, 50 বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে একের ছবিটা। বির দাগে রয়েছে, বিয়ের যে ছবিটা 48টা ঘর, 48 বর্গ সেমি।
48 বর্গ সেমি। সি এর ছবিটা সি ও 48 বর্গ সেমি। এগুলো আমি আগে থেকে গুনে রেখেছি, তোমরা গুনে গুনে বসাতে পারো। 48 বর্গ সেমি। ডি এর ছবিটাতে রয়েছে ডি 42 বর্গ সেমি। 42টা ঘর, এক একটা ঘর মানে 1 বর্গ সেমি, তাহলে 42টা ঘর হলে 42 বর্গ সেমি। ই এর দাগে 51টা ঘর, 51 বর্গ সেমি। এফ এর দাগে বাকি ই পর্যন্ত যতগুলো ছিল সব গোটা গোটা ঘর ছিল, আমাদের এখানে গুনতে সুবিধা হচ্ছিল, কিন্তু এফ এর ছবিটাতে একটু গুনতে অসুবিধা হবে। এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলোকে আমরা নেব না, ছোট ছোট ভাঙা ভাঙা ঘর আছে সেগুলোকে নেব না। মোটামুটি যেটা হাফের বেশি সেটাকে নেওয়া হচ্ছে, সেটাকে 1 ধরে নেওয়া হচ্ছে। এরকম করে দেখলে এখানে মোটামুটি এসছে 30 বর্গ সেমি। তবে অবশ্যই এখানে প্রায় কথাটা লিখতে হবে, মানে পুরো হুবহু আমরা বলতে পারবেন যে 30টাই ঘর রয়েছে, 30টার বেশি হতে পারে কম হতে পারে, তাই জন্য এখানে লেখা হয় কি 30 বর্গ সেমি। প্রায় প্রায় কথাটা লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, এইগুলো 2 দাগের ছবিগুলো দেওয়া আছে, কোনটা কত বর্গ সেমি জায়গা জুড়ে আছে সেটাই জানতে চেয়েছে, তেমন কিছু নয়। এরপর 3 দাগে বলেছে, 3 দাগে যেটা বলেছে আমি এখানে করে দিচ্ছি। 3 দাগে বলেছে নিজেরা ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর ও 62 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। ছবি আঁকতে বলেছে, যেমন এখানে ছবি এঁকে দেওয়া ছিল, আমরা বলেছি কত বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে, যতগুলো ঘর ছক কাগজে ততগুলো বর্গ সেমি। তো এখানে বলে দেওয়া আছে 25 বর্গ ঘর আঁকো তুমি, তো এগুলো তোমরা ছক কাগজে আঁকবে 25 বর্গ ঘর। ছক কাগজ যে কিনতে পাওয়া যায় তাতে যে কোনো 25টা ঘর নিজের পছন্দ মতো পেন্সিল দিয়ে 25টা ঘর একটা বক্সের মতো করে নেবে, 25টা ঘর 25 বর্গ ঘর হয়ে যাবে। 25 বর্গ ঘর বলেছে, তারপরে 40 বর্গ ঘর বলেছে। এগুলো যদিও তোমাদের পরীক্ষার প্রশ্ন নয় কোনো মতেই, এগুলো জাস্ট জানার জন্য। 25 বর্গ ঘর, 40 বর্গ, 36 বর্গ ঘর, 36টা ঘর বানাতে হবে, আর 62 বর্গ ঘর। যদি জানতে চাও কিরকম হবে আমি একটা করে দেখে দিচ্ছি। 25 বর্গ ঘর বানাবো, ধরো একটা গ্রাফ কাগজ নিতে, গ্রাফ কাগজে কিরকম করা থাকে, বা খাতাতে গ্রাফ কাগজ আঁকতে পারো। এখন লাইনগুলো সোজা হবে না, ঠিক আছে আমি চেষ্টা করছি। ছবিগুলো এগুলো স্কেলের সাহায্যে তোমরা করবে, যদি ছক কাগজ না থাকে এভাবে খাতায় টানতে পারো। ধরো আমি প্রথমেরটা করে দিই, 25 বর্গ ঘর, এক একটা ঘর মানে 1 বর্গ ঘর, তাহলে 25টা ঘর নিতে হবে যে কোনো। এটা গ্রাফ কাগজ জাতীয়। এরপর কি করবো, পেন্সিলের সাহায্যে 25টা ঘরকে একটা ঘেরে নেবো। 25টা যে কোনো আমি ধরলাম, এই দিক থেকে নিচ্ছি 1 2 3 4 5, 5টা করে 5 লাইন, 1 2 3 4 5 এরকম করে নিয়ে এরকম করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবো। তাহলে কি হলো, আমি কতগুলো ঘর নিয়ে নিলাম, 25টা ঘর নিয়ে নিলাম, 25টা ঘরকে ঘিরে দিয়েছিলাম। এটা যদি গুণে দেখা যায়, এই যে ছকটা ঘিরে দিয়েছি কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25টা ঘরকে এইভাবে পেন্সিল দিয়ে এঁকে দিতে হবে ছক কাগজে। এটাই করতে বলেছি যে 25 বর্গ ঘর মানে 25টা ঘরকে দেখাতে হবে একটা গ্রাফে, তারপরে আরেকটা গ্রাফে 40 বর্গ ঘর মানে একই রকম ভাবে 40টা ঘর দেখাবো, নিজের পছন্দ মতো 40টা ঘর দেখাবো। তারপর 36টা বর্গ ঘর, তো 62টা, এভাবে করতে হবে। এগুলো বেশি কিছু না, আমি দেখাচ্ছি না, তো কিছুই নেই এখানে। এরপরে দেখো 4 থেকে কি বলেছে, নিচের 6 কাগজের বর্গক্ষেত্রগুলোর এক একটা বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে 4টা বর্গক্ষেত্রের ছবি দেওয়া আছে,
বইটা যদি দেখাও 16 পৃষ্ঠাতে এ বি সি ডি করে 4টা বর্গক্ষেত্র আঁকা আছে, 6 কাগজের মধ্যে বর্গক্ষেত্র আঁকা আছে। তো আমাকে প্রশ্ন দিয়েছে যে একটা বাহুর দৈর্ঘ্য মাপো, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। এক একটা ছোট ছোট ঘর মানে হলো 1 বর্গ সেমি। তাহলে এক একটা বাহুয়ে কতগুলো ঘর রয়েছে সেটা মাপতে হবে। একের দাগের ছবিটার দিকে যদি দেখো, একের দাগের ছবিটা একটি বাহুর দৈর্ঘ্য, একের দাগের ছবিটাতে একটি বাহুর দৈর্ঘ্য সমান হলো 1 2 3 4 5 বর্গ সেমি। একটা ঘর মানে 1 বর্গ সেমি, এখানে একটা বাহু 5টা ঘর নিয়ে তৈরি হয়েছে, তার জন্য 5 বর্গ সেমি, 5 সেমি, সরি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য, মানে 5 সেমি গুণিতক 5 সেমি সমান হবে 25 বর্গ সেমি। অথবা আমরা লিখবো অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান 5 সেমি গুণিতক 5 সেমি সমান 5 5 25 বর্গ সেমি। এরপর বিয়েরটা, বিয়ের দাগে ঘর রয়েছে, বিয়ের দাগে যে বর্গক্ষেত্রটা আঁকা রয়েছে সেটা কটা ঘর জুড়ে রয়েছে? একটা বাহু 1 2 3 4 5 6 7 8, আটটা ক্ষুদ্রতম ঘর জুড়ে রয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। অতএব ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি গুণিতক 8 সেমি সমান 64 সেমি। সেমি গুণ হলে কি হয়ে যায়? বর্গ সেমি হয়ে যায়। তাহলে 64 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে হলো, ক্ষেত্রফল মানে হলো এই যে বর্গক্ষেত্রটা আঁকা রয়েছে ওটা কতগুলো ঘর জুড়ে রয়েছে, কতটা এলাকা জুড়ে রয়েছে। তো যদি তোমরা একটা একটা করে ঘর গুনে দেখো দেখবে 64টা ঘর জুড়ে রয়েছে, 64 বর্গ সেমি। এক একটা ঘর 1 বর্গ সেমি করে বলেছে, ওখানে একটি ক্ষুদ্রতম বর্গ ঘর মানে 1 বর্গ সেমি। তাহলে 64টা ঘর রয়েছে 64 বর্গ সেমি। তো যদি ডাইরেক্ট গুনতে বলে যে কতটা এলাকা জুড়ে রয়েছে বলো, তখন গুনে বলবে 64 বর্গ সেমি। এখানে ওরকম না বলে বলেছে একটা বাহুর দৈর্ঘ্য বলো প্রথমে, তারপর সেখান থেকে ক্ষেত্রফল যাচাই করেছি, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 8 সেমি, 8 সেমি 8 সেমি করে 64 সেমি। এই একই রকম ভাবে সিডিতে, সি এর দাগে বলেছে, সি এর দাগে একটি বাহুর দৈর্ঘ্য, সি এর দাগে একটি বাহুর দৈর্ঘ্য হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 সেমি। অতএব ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান 11 সেমি গুণিতক 11 সেমি। 11 11 গুণ করলে হয় 121, 11 বর্গ 121 বর্গ সেমি। ডির দাগে রয়েছে, ডির দাগে যে ছবিটা আছে বর্গক্ষেত্রটা, তাতে একটা একটা বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য হলো 1 2 3 4 5 6 7 8 9, 9 সেমি। অতএব ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য, মানে 9 সেমি গুণিতক 9 সেমি সমান 81 বর্গ সেমি। 81 বর্গ সেমি এভাবে বের করতে হবে এগুলো। এক একটা বাহুর দৈর্ঘ্য মাপতে বলেছে, প্রতিটা বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য মেপেছি, দিয়ে ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর যে দৈর্ঘ্যটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য, এভাবে ক্ষেত্রফল বের হয়। এই হলে চারের দাগগুলো শেষ পেয়ে যাচ্ছে, হয়েছে চারের দাগের গুলো হয়ে গেছে। এরপর পাঁচের গুলো দেখো, পাঁচের দাগে বলেছে বর্গমূল নির্ণয় করি।
বর্গমূল নির্ণয় করতে দিয়েছে। 5-এর দাগে এ তে 5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ার এর বর্গমূল, বর্গমূল মানে আমরা এরকম চিহ্ন লাগাবো, এটা বের করতে বলেছি। এর মান √5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ারের মান কত তুমি বলো। তো এটা একদম সহজ, যে বর্গমূলের ভেতর যদি 5 স্কোয়ার থাকে, 5 স্কোয়ার মানে দুটো 5 রয়েছে, দুটো 5 থেকে একটা 5 আসবে, আর 8 স্কোয়ার মানে দুটো 8 রয়েছে, তাহলে গুণিতক একটা 8। বর্গমূলের ভিতরে যদি কোনো সংখ্যার বর্গ থাকে তাহলে বর্গটা উঠে যাবে আর বর্গমূল চিহ্নটা উঠে যাবে, একটা একটা সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে মান কত? 5 40। তাহলে আমাকে যে সংখ্যাটা দেওয়া ছিল প্রথমে, যে 5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ারের বর্গমূল নির্ণয় করো, আমি কি বলবো? যে 5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ারের বর্গমূল কত? 40। লাস্টে উত্তরটা লিখে দিতে পারো। অতএব 5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ারের বর্গমূল 40। ঠিক আছে, বর্গমূল বেরিয়ে গেল। এরপরে বিয়ের দাগে দিয়েছে একই সব বর্গমূল বের করতে দিয়েছে। 5-এর দাগে যতগুলো অঙ্ক, 5-এর দাগের অঙ্কে আছে 4225। 4225। তো এগুলো আমরা সব ভাগ পদ্ধতিতে করবো। যত বড় বড় সংখ্যা থাকুক সবসময় ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করবে। যে ভাগ পদ্ধতি তোমরা ক্লাস 6-এ শিখেছিলে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করা সহজ। বড় বড় সংখ্যার ক্ষেত্রে ভাগ পদ্ধতিতে তাড়াতাড়ি হবে। তো এটা নিয়ম কি? জোড়ায় জোড়ায় নিতে হয়, দুটো দুটো, এরপরে এরকম করে দাগ টেনে দেবে। এরপর আমাদের দেখতে হয় যে 42 কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে। কিরকম? 1 গুণিতক 1 স্কোয়ার করলে, 1 গুণিতক 1 করলে 1, 2 গুণিতক 2 করলে 4, 3 গুণিতক 3 করলে 9, 4 গুণিতক 4 করলে 16, 5 গুণিতক 5 25, 6 গুণিতক 6 36, 7 গুণিতক 7 49। আমাদের এখানে রয়েছে 42, আর 7 গুণিতক 7 করলে 49 চলে আসছে। তাহলে আমাদের ছোট লাগবে 49 থেকে ছোট, 49 চেয়ে ছোট কত আছে? 36। তার মানে এটাকে 6 দিয়ে পাঠাবো। কিরকম? এখানে 6 লিখবো, এখানে 6 লিখবো, 6 6 36, 36 বসাবো। বিয়োগ 42 থেকে এটা বিয়োগ করতে 6 আসবে, 6। আর বাকি যে দুটো ভাগের ক্ষেত্রে যেমন একটা সংখ্যা নামতো, কিন্তু এখানে বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা জোড়ায় জোড়ায় নামে, এরপরে 2 5 নেমে যাবে একসঙ্গে। এরপরের কাজ কি? এই উপরে যে সংখ্যাটা এসছে 6, 6-এর ডবল নেব আমরা। 6-এর ডবল কত? 12। এইবার এমন একটা সংখ্যা এর পেছনে বসাতে হবে যে সেই সংখ্যা দিয়ে এই পুরোটাকে গুণ করলে 625 আসবে। এটা নিয়ম কিরকম? এটা নিয়ম একটা শর্ট ট্রিক হলো এরকম, যে যেটাকে আমাকে পটাতে হবে তার মান শেষে কত আছে? এককের ঘরে কত আছে? 5 আছে। 5 কোন কোন সংখ্যার গুণে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 5 আসে? কোন কোন সংখ্যা? শুধুমাত্র 5 5 25-এর ক্ষেত্রেই সম্ভব। 5 5 25-এর 5 আসে লাস্টে, সেই জন্য এটা 5 দিয়ে যাবে। 5 5 এটাকে গুণ করে দেখবে। গুণটা কিরকম? 125 আর 5 গুণ। 125-কে 5 দিয়ে যদি গুণ করা হয় 625 আসবে। দেখে নেবেন 625 এখানে পড়ে যাবে এরকম করে। তাহলে কি বলবো? অতএব 4225-এর বর্গমূল কত বেরোলো? আমাদের উত্তর হলো এইটা, 65। অতএব 4225 এর বর্গমূল 65। ঠিক আছে, এইভাবে বর্গমূল পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা হয়। সির দাগে রয়েছে, সির দাগে সংখ্যা দিয়েছে 10609, 10609। একই রকম ভাবে জোড়ায় জোড়ায় নেব। এটা একটা পড়ে থাকবে একা শেষে। তো এটা একে 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 বিয়োগ দুটো সংখ্যা নামবে 0 6। একের ডবল নেবে, একের ডবল 2। এখানে পড়বে না, শেষে 6 আছে। অমনিতেও আমাদের এখনো দুটো সংখ্যা আছে, সেগুলো যখন লাস্টে যাবে তখন ভাগ পড়ে যাবে, কিন্তু তার আগে তো পড়বে না। তার আগে আমাকে দেখতে হবে যে এর কাছাকাছি কত, এর আগের সংখ্যা কত হচ্ছে। যদি আমরা এখানে 2 এর পেছনে 1 নেই, 2 এর পাশে যদি 1 নেওয়া হয়, 2 এর পাশে 1 নিলে কত হবে? 21। 21-কে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। তাহলে কত হয়ে যাবে? 21।
21 তো 0 6 চেয়ে বড়, সেই জন্য কি করা হয়, একের চেয়ে ছোট সংখ্যা নেওয়া হয়। একের চেয়ে ছোট সংখ্যা 0, 0 0 দিয়ে গুণ করলে হয় 0 0, এটা নিতে হবে আমাকে। তাহলে এখানে 0, এখানে 0, 0 0 বিয়োগ 6, বাকি যে দুটো সংখ্যা ছিল সেই দুটো সংখ্যা নেমে যাবে 609। এবার কি করা হয়, এখানে কত হয়েছে 10, 10 এর ডবল কত 20, 20 নেওয়া হয় 20। এবার এটা শেষ স্টেপ এসে গেছে, এখানে ভাগ পড়ে যাবে, শেষে কত আছে 9 আছে। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে শেষে 9 আসে, মানে কোন সংখ্যার বর্গে এককের ঘরে 9 আসতে পারে, 3 তিরিকে 9 আসতে পারে, অথবা 7 7 49 লাস্টে 9 আসতে পারে। তো আমরা দুটো চেক করে দেখে নেবো। প্রথমে এখানে 3 বসাবো, 203, 203কে 3 দিয়ে গুণ করলে হয় 3 তিরিকে 9, 3 0 0, 3 দুগুণে 6, 609। তাহলে আমাদের 609 দরকার ছিল। তাহলে কি দেখতে পাচ্ছি যে 3-এ ভাগফল পড়ে যাচ্ছে, তো ওটাই আমরা নেব, আর সাথে চেক করার দরকার নেই, 609। তাহলে আমাদের বর্গমূল কত বেরোলো, এই যে সংখ্যাটা দেওয়া ছিল 10, 609, এই সংখ্যাটার বর্গমূল হলো 103। অতএব 10,609 এর বর্গমূল কত 103। তো এইভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। এরপর দেখো ডি এর দাগে বলেছে ঠিক আছে, ডি এর দাগেটা দেখো, ডি এর দাগে সংখ্যা দেওয়া আছে 10, 82, 41, এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। দুটো করে সংখ্যা নেবে, 10কে পড়াতে হবে, 10-এর কাছাকাছি সংখ্যা নিতে হবে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 বিয়োগ করবে 182। এবার কি করা হবে, 3-এর ডবল নেওয়া হবে, 3-এর ডবল 6, এরপর দেখো আমাদেরকে দেখতে হবে যে 6-এর পাশে কত দিলে, কত দিয়ে সেটা দিয়ে গুণ করলে 182-র কাছাকাছি সংখ্যা আসবে। তো এটা একটু পাশে করতে হবে। 6-এর পাশে যদি প্রথমে 1 দিই, কত হবে 61, 61কে 1 দিয়ে গুণ করলে 61 আসবে। তো আমাদের দরকার 182-র কাছাকাছি। এরপরে 2 নেব, 6-এর পাশে 2 নিয়ে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 2 6 12, 124। আচ্ছা 3 দিয়ে দেখে নিই, 63কে 3 দিয়ে গুণ, 3 তিরিকে 9, 3 6 18, 179, যেটা 182-র চেয়ে বড়। তাহলে আমাদের কাজ কি হবে, 6-এর পাশে 2 নিয়ে নেওয়া, 6-এর পাশে 2 নেবো, আর এখানে 2 নেবো, 2 দিয়ে গুণ করলে এটা কত হবে 124, 124। এটা আবার বিয়োগ করতে হবে, 12 থেকে 4 বাদ দিলে 8, 7 থেকে 2 বাদ দিলে 5, দুটো সংখ্যা নামবে 4 1। এরপরের কাজ কি, এটাই আমাদের লাস্ট স্টেপ। এখানে ভাগ পড়ে যাবে, এখানে রয়েছে 32, 32-এর ডবল নেব, 32-এর ডবল হলো 64, 64। এবার আমার এই যে সংখ্যাটা, এখানে এর শেষে রয়েছে এককের ঘরে রয়েছে 1, 1 কোন সংখ্যার বর্গে 1 আসে, 1-এর বর্গে 1 আসতে পারে, অথবা 9-এর বর্গে 1 আসতে পারে, 9 9 81, 9 9 81 শেষে 1 আসতে পারে। তো হয় 1-এ আসবে, এখানে 1 বসিয়ে উত্তর আসবে, না হলে 9 বসিয়ে উত্তর আসবে, ওটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে 1 বসাবো, 4 6 1-কে 1 দিয়ে গুণ করা যদি হয় 641 হবে। তাহলে এটা তো আসছে না, তাহলে একে তো হবে না। এবার 9 দিয়ে দেখে নিই, 6 4 9, এটাকে 9 দিয়ে গুণ, 9 9 81, 1 হাতে 8, 9 4 36, 8 44, 4 হাতে 4, 9 4 36, 4 দাও ভুল হয়ে যাচ্ছে, 8 9 4 36, 8 44, হাতে 4, 36 4 40, না হবে না, সরি এখানে পড়ে যাবে।
9 81 1 হাতে 8, 9 4 36 8 44 4 হাতে 4 আছে, 9 6 54 4 58, তাহলে 9 চলে যাবে, 9 এখানে 9 5841 পড়ে গেছিল বিয়োগ করলে, তাহলে বর্গমূল আমরা পেয়ে গেছি। অতএব 10 82 41 এর বর্গমূল, 41 এর বর্গমূল 329, এভাবে বের করতে হবে। এরপর এর দাগেরটা দেখো, এর দাগের সংখ্যা দেওয়া আছে 18 66 24, এটাকে বর্গমূল বের করতে বলেছে। 18 আছে, কত হয়ে যাবে? 1 1 1 2 2 4 3 3 9, 4 4 16 5 5 25, 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 নেব, 4 4 16 বিয়োগ 2, এবার দুটো সংখ্যা নেবে 266। এরপরে কাজ কি, 4 এর ডবল নেব 8, 8 এর পাশে সংখ্যা বসিয়ে সেটা দিয়ে গুণ করে দেখবো 266 কাছাকাছি আসছে কিনা। এই লাইনে এখন পড়বে না, কারণ এখনো দুটো সংখ্যা আমার আছে, শেষের লাইনে ভাগ পড়বে, এই লাইনে আমরা কাছাকাছিতে নেব। 8 এর পাশে 1 নিয়ে দেখবো, 8 এর পাশে 1 নিলে 81, 8 এর পাশে 2 নিলে 2 2 4 2 8 16 164, 266 আছে, একটু বড় লাগবে, 3 দিয়ে 3 3 9 3 8 24 249। আচ্ছা 4 এ দেখে নিই, 4 4 4 4 16 6 হাতে 1 4 8 32 33, 336 চলে আসছে। তাহলে আমরা কতই নেব? 3 এ নেব, 83 249। 16 থেকে 9 বাদ দিলে 7, 5 থেকে যাবে 1 2 4, এবার কি হবে, কত কি নেব? 43 এর ডবল নেব, 43 এর ডবল নেব 86। এবার এই লাইনে ভাগ করবে, শেষে কত আছে? 4 আছে। 4 কোন কোন সংখ্যার বর্গে এককের ঘরের অঙ্ক 4 আছে? 2 এর বর্গে 4 আসতে পারে, অথবা 8 8 64 তে 4 আসতে পারে, 8 অথবা 2 এ। তো প্রথমে আমরা 2 এ দেখে নিই, এর পাশে 2 বসে 2 দিয়ে গুণ করে দেখি। 8 6 2 কে 2 দিয়ে গুণ, 2 2 4 2 6 12 2 হাতে হলে 1 2 16 17 1724 পড়ে গেছে, তাহলে 2 এ যাবে, 2 2 1724। অতএব 1 8 6 6 2 4 এর বর্গমূল, এর বর্গমূল কত? 432। এটা হবে এর দাগের অঙ্ক। এরপর এফ এর দাগে আরেকটা বর্গমূল রয়েছে, 24 স্কয়ার যুক্ত 10 স্কয়ার, এর বর্গমূল বের করতে বলেছে এবং ব্র্যাকেট দেওয়া আছে। তো আমরা এর উপর বর্গমূল চাপাবো এরকম করে, সমান √। তো এটাকে প্রথমে ভাঙতে হবে। আগের অঙ্ক একটা যেটা ছিল 5 স্কয়ার গুণিতক 8 স্কয়ার ছিল, সেখান থেকে আমরা 5 আর 8 কে নিয়ে নিয়েছিলাম বর্গমূল তুলে দিয়ে, কিন্তু এখানে যোগ আছে, সেই জন্য এখান থেকে 24 আর 10 কে আলাদা করে নিতে পারবো না। গুণের ক্ষেত্রে বলা হয়, যোগের ক্ষেত্রে নয়। তো আমাদের প্রথম কাজ হবে 24 স্কয়ার যত সেটাকে এখানে বসানো, যুক্ত 10 স্কয়ার তো 100 আমরা জানি, 24 স্কয়ারটা গুণ করে তোমরা দেখবে। 24 কে 24 দেখুন, 4 4 16 6 হাতে 1 4 2 9 2 4 8 2 2 4 6 9 17 7 হাতে 576। তো 24 কে 24 দিয়ে গুণ করলে 576 যুক্ত 10 এর বর্গ হলো 100 সমান √676। তো 676 এর বর্গমূল বের করতে হবে। 676 এর বর্গমূল তোমরা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো, অথবা ভাগ পদ্ধতিতে করে নিতে পারো। সবচেয়ে সুবিধা হয় ভাগ পদ্ধতিতে করে নেওয়া। ভাগ পদ্ধতিতে 676 এর বর্গমূল বের করবে। এখানে 676, তাহলে 6 আছে, 2 2 4 2 7 6, 2 এর ডবল 4, এখানে 6 আছে লাস্টে। কোন সংখ্যার বর্গে 6 আসতে পারে? 4 4 16 6 আসতে পারে, অথবা 6 6 36 এ 6 আসতে পারে। তো একবার 4 দিয়ে দেখবো, 4 এর পাশে 4 বসিয়ে তাকে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে 1 4 4 176। এটা তো হবে না, 6 বসিয়ে দেখে নিই। 6 6 36 এর 6 হাতে 3 6 4 24 3 7 276।
তাহলে 6 বসবে, 6 276। তাহলে এর বর্গমূল কত? 26। তো এটাই আমাদের উত্তর চেয়েছে যে এর বর্গমূল নির্ণয় করে, এর বর্গমূল হলো 26। উত্তরটা লিখে দেবো, 24 স্কোয়ার যুক্ত 10 স্কোয়ার এর বর্গমূল, এর বর্গমূল কত? 26। ঠিক আছে, এবার করতে হবে। এরপর 6 দাগে দেখো, 6 দাগে অঙ্ক দিয়েছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড়। এতে বলেছে 3000-এর চেয়ে বড় হতে হবে একটা, আর বিতে বলেছে 3000-এর চেয়ে ছোট। তো 3000 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমাকে প্রশ্ন দিয়েছে এরকম যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে এটাকে যদি বর্গমূল করা যায়, এর বর্গমূল আমরা পাবো না, পূর্ণ সংখ্যা পাবো না। তো যদি এটাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হয়, তাহলে হয় এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো অথবা ছোট পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেই সংখ্যাগুলো কত আমাকে সেটাই বের করতে বলেছে। তো এটা নিয়ম কিরকম? এটা একই রকম, আমরা বর্গমূল বের করবো। বর্গমূল তো পুরোপুরি বের হবে না, চেষ্টা করছি। 30, 4 4 16, 5 5 25, 6 6 36, তাহলে 5 5 5 25 বিয়োগ 5 0 0, 5-এর ডবল নেব 10। এবার এটা শেষ স্টেপে এসছে, কিন্তু এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে ভাগফল পড়বে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? 500-র কাছাকাছি সংখ্যা নেব, 500-র চেয়ে ছোট 500-র কাছাকাছি সংখ্যা নেব। এক শূন্য আছে, আমরা গুণ করে করে দেখব। 1 0 1 কে 1 দিয়ে গুণ, 101 0 2 কে 2 দিয়ে গুণ, এটা গুণ করলে হবে 204। 1 0 3 কে 3 দিয়ে গুণ করলে হবে 309। 1 0 4 কে 4 দিয়ে গুণ করলে হবে 416। আর 5 দিয়ে গুণ করে দেখে নিই, 5 কে 5 দিয়ে গুণ করলে হবে 525। তাহলে এটা 500-র চেয়ে বড় চলে আসছে। তো আমাদের কাজ হবে 4-এ নেওয়া। 104-এ 4 সমান কত হচ্ছে? 416। এটা বিয়োগ করলে হবে 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 1 8, 84। তো আমরা বলতে পারি যে 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিচ্ছি, সেই অবস্থায় 84 এক্সট্রা চলে আসছে। মানে এর মধ্যে যদি 84 কম হতো, 3000-এর থেকে যদি 84 বিয়োগ করে দেওয়া হয়, তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো, এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কিভাবে পাবো? 3000-এর থেকে এই 84 বাদ দিয়ে দেবো, কারণ আমরা ভাগ করে দেখলাম যে বর্গমূল যখন নির্ণয় করছি কোনটা সমস্যার সৃষ্টি করছে, এই 84 অতিরিক্ত এসে গেছে, তার মধ্যে এই 3000-এর মধ্যে 84 বেশি আছে। আমরা যদি ওটাকে বাদ দিয়ে দিই, তাহলে 3000 একটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়ে যাবে। তো 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা, অতএব 3000-এর চেয়ে, এখানে বিয়ের দাগে ছোট বলেছে, এর দাগে বড় বলেছে, তো আমরা ছোটটা বের করেছি। 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, একসঙ্গে দুটো উত্তর লিখে দেবো, আগে বের করে নিই দুটো। তো প্রথম কাজ কি হবে? 3000 থেকে 84 বিয়োগ করে দেওয়া। 84 বাদ দিলে থাকবে কত? 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1, 29। 2916 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাটা কার বর্গ? এই সংখ্যাটা হলো, আমাদের উত্তর এখানে বেরিয়ে গেছে 54। এই সংখ্যাটা হলো 54-এর বর্গ। একটা সংখ্যা পেয়েছি যে 3000 থেকে 84 বিয়োগ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? না, এটা কারণ না কোনো না কোনো সংখ্যার বর্গ। কোন সংখ্যার বর্গ? 54-এর বর্গ। সেটা কিভাবে পাচ্ছি? সেটা এই ভাগ পদ্ধতিতে বর্গমূল দেখেই পাচ্ছি। এখান থেকেই পাচ্ছি যে 54-কে বর্গ করলে 2916 আসবে। তাহলে এটা 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা উত্তর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বের করতে বলেছে 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা। বড় পূর্ণবর্গ সংখ্যা কি করে পাবো? 54-এর বর্গ যদি এই সংখ্যাটা হয়, এর পরের যে সংখ্যা 54-এর পরে 55, 55-এর বর্গ আমরা বের করে দেবো। এর পরের 55-এর বর্গটাই হবে 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 54-এর বর্গ যদি এত হয়, আমরা বের করবো 55-এর বর্গ। 55-এর বর্গ সমান, এটাকে বর্গ করলে হবে 5 5 25,
তো এটাকে গুণ করলে দেখবে 3025 হবে। তাহলে এটা 3000 চেয়ে বড় অবশ্যই, আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? না, এটা হলো 55 বর্গ। তাহলে আমাদের দুটো উত্তর পেয়ে গেছি। দুটো উত্তর কি কি? 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 3025। 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এটা 2916। অতএব এর উত্তর লিখব 3000 থেকে বড়, যেরকম বইতে লেখা আছে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, 3000 চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এটা 3025। আর বিয়ের দাগে লিখে দেবো 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা হলো 2916। এভাবে করতে পারে। এরপরে 7-এর দাগে বলেছে, 7-এর দাগে একটা সংখ্যা দিয়েছে 9545। 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সহজ কথা হলো এটাই যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এখান থেকে এর মধ্যে কিছু একটা এক্সট্রা আছে, এর থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সেটা আমাদের বের করতে হবে যে এটা থেকে কত বাদ দিলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিরকম? আগেরটার মতোই করব, বর্গমূল করবো এর ভাগ পদ্ধতিতে। আচ্ছা, 95 আছে, মনে মনে গুণ করে যাব। 9 9 81, 10 10 100, 9 যাবে, 9 9 81 বিয়োগ 4 1 4 5। এবার কি করব? 9 ডবল নেব, 9 ডবল 18, 18 এসে গেছে। এবার এটাকে আমাকে দেখতে হবে যে 1445-এর কাছাকাছি কোন সংখ্যা আছে। অবশ্যই 1445-এর থেকে ছোট নিতে হবে, কারণ আমাকে ছোট সংখ্যা চাইছে, মানে এর থেকে কিছুটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে মানে কি? ছোট সংখ্যা দিয়ে দেখতে হবে যে কত বাদ দিতে হবে। তো আমরা এই পাশে করবো 1 8 1 কে 1 দিয়ে গুণ করে 1 1 1 181 হবে। 2 দিয়ে দেখবো, 1445 আছে। আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখে নিই প্রথমে। আমি ধরো দিলাম 6 6 6 6 36, 6 হাতে 3, 6 48 3 91, হাতে 5, 6 কে 6 5 11, 1116। তো এর থেকেও বড় সংখ্যা এটা আছে। 7-এ দেখা যাক, 7 7 49, 9 হাতে 4, 27 56, 4 60, 0 হাতে 6, 7 কে 7 6 13, 1309। এর থেকেও বড় লাগবে। 1 8 8 কে 8 দিয়ে গুণ, 28 64, 4 হাতে 6, 28 64, 6 17 0 হাতে 7, 8 8 15, 1504। তাহলে 8-এ বেশি চলে আসছে, তো আমাদের 7-এ দিতে হবে। 7-এ কত হচ্ছে? 1309। বিয়োগ করলে কত হচ্ছে? 15 থেকে 90 দিলে 6, 3, এখানে 136। তাহলে এই যে 9545, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল না, কিন্তু ওর থেকে যখনই ছোট পূর্ণবর্গ সংখ্যা নিতে যাচ্ছি 136 আমাদের এক্সট্রা চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে এর মধ্যে 136 এক্সট্রা আছে। যদি এখান থেকে 136 বাদ দিয়ে দেওয়া হয়, এটা সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা, যেটা বিয়োগ করে দিলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হয়ে যাবে। তো এটাই আমাদের উত্তর। এখানে বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে, তো উত্তর আমাদের এটা হয়ে যাবে। এখানে বলেনি যে তুমি পূর্ণবর্গ সংখ্যাটা বের করো। যদি বলতো এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা বের করো, তখন কি করতাম? এখান থেকে 136 বিয়োগ করে দিতাম, যেটা আসতো সেটাই হতো উত্তর, সেটাই পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু এখানে ওটা প্রশ্ন না করে বলেছে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এখান থেকে কত বিয়োগ করলে ওটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কত বিয়োগ করলে? 136 অতিরিক্ত চলে আসছে, যদি 136 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো ওটাই উত্তরটা লিখে দিতে হবে ভাষাতে, যে অতএব বই দেখে লিখবে 9545 থেকে কোণের জায়গায় লিখবে 136।
136 ক্ষুদ্রতম 136 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইভাবে হয়ে যাবে 7 অঙ্ক। এবার 8 দাগটা দেখো। 8 দাগে বলেছে 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আগেরটাতে যেমন বলেছিল বিয়োগ করলে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাতে বলেছে যোগ করলে। মানে সহজ কথা হলো, এই যে 5050 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে কিছু যোগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে, এর থেকে কিছু বিয়োগ করে নিলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আগের অঙ্কটাতে এর থেকে কিছু বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, ওর থেকে ছোট কত সেটা 136, কিন্তু এই অঙ্কটাতে দিয়েছে যে আমার এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা লাগবে। তাহলে তুমি বলো এর সাথে কত যোগ করলে এর থেকে একটা বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তো এর সাথে কিছু একটা যোগ করে যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। আমরা বড় বলুক অথবা ছোট যাই বলুক সবসময় একই প্রসেসে করে যাবো। এই যে প্রসেসটা এতটা পর্যন্ত করি তারপর বলছি। তো প্রথম কাজ হবে এটা 7 7 49 বিয়োগ 150, 7 ডাবল কত, 7 ডাবল 14, এখানে একেই যাবে 141, 2 বেশি হয়ে যাবে, একটু দেখে নেবে। বিয়োগ করলে 9 অতিরিক্ত হয়ে যাচ্ছে, যদি আমি এখান থেকে 9 বিয়োগ করে দিই তাহলে কি হবে, এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আচ্ছা প্রথমে ওটা করি আমি, যে আমি কি করব 5050 থেকে 9 বাদ দিয়ে দেবো। 5050 থেকে 9 বাদ দিলে কত, 5041। এটা একটা, এখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাটা কতর বর্গ না, এই যে 71 বেরিয়েছে, 71 বর্গ। এতটা পর্যন্ত তো ঠিক আছে। যদি বলতো যে এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করো তাহলে আমাদের উত্তর হয়ে যেত এটা 5041, কিন্তু এখানে বলেছে যে এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা বের করবো। বড় পূর্ণবর্গ সংখ্যা বের করতে না বললেও যে এর সাথে কত যোগ করলে এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে প্রথম কাজ হবে এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা বের করা। এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম কি, এর থেকে ছোটটা পেয়ে গেছি, ছোটটা পেয়ে গেলে এর থেকে বড় পেয়ে যাবো। কিভাবে, এর পরের সংখ্যার বর্গ নেবো। 71 বর্গতে যদি 5050 চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা পাই তাহলে এর পরের সংখ্যাটা নিলে 72 বর্গ 5050 চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। 72 বর্গ, 72 বর্গ কত বের করতে হবে পাশে, 72 গুণিত 72, 4 2 7 14, 7 গুণে 14 4 হাতে 1, 7 50, 4 4 8 1 5, 5184। তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে 5184 একটা সংখ্যা, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং এই সংখ্যাটা 5050 চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এটা আমাদের উত্তর চাইনি, যে বলেনি বলো তুমি এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত। এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা যদি চাইতো এটা উত্তর হয়ে যেত। প্রশ্ন দিয়েছি এরকম যে এর সাথে কত যোগ করলে এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এর সাথে কত যোগ করে 5184 আসছে সেটা বের করলে আমাদের হয়ে যাবে। কিভাবে পাবো, এর সাথে 5050 সঙ্গে কত যোগ করলে 5184 আসছে বিয়োগ করে পাবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। এরপরে কাজ কি হবে, 5184 থেকে এই 5050 বাদ দিয়ে দাও, 4 3 1, 134। 134 হলো আমাদের উত্তর। যে উত্তরটা কিরকম হচ্ছে, যে এটা একটা সংখ্যা দেওয়া ছিল, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে, এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি করে পেয়েছি, প্রথমে এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করেছি 5041। 5041 কতর বর্গ, 71 বর্গ।
এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 71-এর পরের সংখ্যা নেওয়া হয়েছে 72, 72-এর বর্গ কত 5184, তাহলে এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা তো পেয়ে গেছি, কিন্তু কতটা বড় সেটার জন্য কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে 134। তাহলে এর সাথে যদি আমি 134 যোগ করে দিই একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। এটাই আমাদের উত্তর, 134 আমাদের উত্তর। অতএব লাস্টে উত্তরটা লিখে দেবো। তো এই 5050-এর সঙ্গে 5050 এর সঙ্গে কোন 134 ক্ষুদ্রতম সংখ্যা, 134 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইভাবে করতে হবে 8-এর দাগের অঙ্ক। এরপর 9 দাগেরটা দেখো, যেটা বলেছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। এগুলো বর্গমূলের অঙ্ক, যতগুলি সারি ততগুলো গাছ। তো এরকম অঙ্কের ক্ষেত্রে বর্গমূলের অঙ্ক 1764-র বর্গমূল বের করে দেবে। 1764 অবশ্যই ভাগ পদ্ধতিতে করবে, সুবিধা হবে। ভাগ 17 আছে, 4×4 = 16, 164, 4-এর ডবল 8, কতই 4 পড়বে, 2-এ যেতে পারে অথবা 8-এও হতে পারে, 2-এ চলে যাবে। 2 82 গুণিতক 2 করলেই 164 চলে আসছে। তো আমরা লিখে দিচ্ছি 2 164। তাহলে উত্তর কত, বর্গমূল কত 42। তো এটাই লিখে দেবো লাস্টে উত্তর। অতএব প্রতি সারিতে 42টি চারা গাছ আছে, 42টি পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ আছে। ঠিক আছে, এবার 10-এর দাগে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তো যখনই এরকম অঙ্ক পেয়ে যাবে আর কিছু দেখার দরকার নেই, বর্গমূল বের করবে। যে সংখ্যাটা দেওয়া আছে 1225, 1225-এর বর্গমূল 3 × 9, 325, 2-এর ডবল 4। ঠিক আছে, তো তিনের ডবল 6, 5-এ যাবে 325। দেখে নেবে 65-টিকে 5 দিয়ে গুণ করলে ওটা হচ্ছে 325। লাস্টে উত্তরটা লিখে দেবো। তাই বাক্সে কতগুলি সারি আছে, অতএব বাক্সে, এটা উত্তর 35 বর্গমূল 35টি সারি আছে। এভাবে 10-এরটা হয়ে যাবে। এরপরে 11-এর দাগে আছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয় গুণফল 32 হলে সংখ্যা 3টি কি কি? এগুলো ছিল আগে। 11-এর দাগ এইভাবে করতে হয়, যেটা দেওয়া আছে সেটা লিখি আগে। প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান বলা আছে 24। এরপরে দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান 48। পরে আছে প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান 32। তো এখান থেকে এই তিনটে সমীকরণ আমাদের দেওয়া আছে, এখান থেকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার মান বের করতে হবে। আমরা কি করব, এখানে দাগ নম্বর দিয়ে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এরপরে যেটা করব, 1 নম্বরের সাথে 2 নম্বর গুণ করে দেবো। 1 গুণিতক 2 করে পাই। এক নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ গুণ করার মানে হলো এই যে সমীকরণের বাম দিকে যেগুলো রয়েছে বাম দিকের সঙ্গে বাম দিক গুণ হবে, সমান চিহ্নের পর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ হবে। তাহলে বাম দিকে কি আছে, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, তার সাথে কে গুণ হবে, গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, আর সমান চিহ্নের উপাশে হবে 24 গুণিতক 48। তো এটাই লিখছি, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, গুণিতক তৃতীয় সংখ্যা সমান 24 গুণিতক 48। এরপরে কি লিখবো, যেহেতু একটা সমান চিহ্ন আছে এরপরে আমরা লিখবো বা বলে, বা। এই লাইন থেকে কি করতে পারি, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দুবার আছে, দ্বিতীয় সংখ্যা দুবার নিয়ে লিখতে পারি দ্বিতীয় সংখ্যার বর্গ। আর তাহলে আলাদা করে পড়ে থাকলো কি, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, এই দুটোকে একসাথে নিয়ে আসি। প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ হলে হয়ে যায় দ্বিতীয় সংখ্যার বর্গ সমান 24 গুণিতক 48। ঠিক আছে, বা। এরপরের লাইনে কি করব, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যার মান দেওয়া আছে 3 নম্বর সমীকরণে, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যার মান হলো 32। তো এটা এদের জায়গায় বসিয়ে দেবো, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যার জায়গায় বসাবো 32, 32 গুণিতক দ্বিতীয় সংখ্যার বর্গ, তৃতীয় সংখ্যার বর্গ সমান 24 গুণিতক 48। বা এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে চলে যাবো, কারণ আমার দ্বিতীয় সংখ্যার মান লাগবে, বা দ্বিতীয় সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ সমান 24 গুণিতক 48 বাই 32। এটা কাটাকাটি করতে হবে, 16 দুগুণে 32, 16 তিনে 48, 2 দিয়ে কাটবে, 2 একে 2, 3 হচ্ছে 12, 12 তিনে 36। এরপরে লাইনে লিখছি, বা দ্বিতীয় সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ সমান 36, বা দ্বিতীয় সংখ্যা সমান বর্গমূল হয়ে যাবে 36-এর। এই বর্গ যদি উঠে যায় ওদিকে বর্গমূল হয়ে যাবে, বর্গমূলের আগে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু ধনাত্মক সংখ্যার কথা বলেছে তার জন্য আমরা প্লাসটাকেই নেব, √36। বা দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয়
সংখ্যা সমান 2/36 মানে 6 6। তো আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে গেছি, এবার প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যাটা বের করতে হবে। 1 নম্বর সমীকরণে দ্বিতীয় সংখ্যা সমান 6 বসিয়ে দেবো, দ্বিতীয় সংখ্যার জায়গায় 6 বসিয়ে প্রথম সংখ্যার মানটা পেয়ে যাব। তারপরে 2 নম্বর সমীকরণে দ্বিতীয় সংখ্যার মান বসাবো, তাহলে তৃতীয় সংখ্যার মানটা পেয়ে যাবো। এরপর ওটা করতে হবে, উপরটা মুছে দিচ্ছি। এরপর যেটা করবে, এই দ্বিতীয় সংখ্যার মান 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো, 1 নম্বর সমীকরণে দ্বিতীয় সংখ্যা সমান 6 বসিয়ে পাই। দ্বিতীয় সংখ্যা সমান 6 বসিয়ে পাই। কিরকম হবে দেখতে, এই সমীকরণে বসাবো। তাহলে কি থাকবে, প্রথম সংখ্যা গুণিতক 6 সমান 24, বা প্রথম সংখ্যা সমান 24/6, বা প্রথম সংখ্যা সমান 6 4 24 4। এইভাবে প্রথম সংখ্যা পেয়ে যাবো। একই রকম ভাবে দ্বিতীয় সংখ্যা সমান 6, এবার 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে দ্বিতীয় সংখ্যা সমান 6 বসিয়ে পাই। দু নম্বর সমীকরণে বসালে কি হবে, দ্বিতীয় সংখ্যার জায়গায় 6 বসাবো, আর বাকিটা যেরকম আছে লিখবো। 6 গুণিতক তৃতীয় সংখ্যা সমান 48, বা তৃতীয় সংখ্যা সমান 48/6, বা তৃতীয় সংখ্যা সমান 8। এই হলো তিনটে সংখ্যা বেরিয়ে গেল। লাস্টে উত্তর লিখে দেবো। অতএব তিনটি সংখ্যা হলো, সংখ্যা তিনটি কি কি হিসাব করতে বলছে। অতএব সংখ্যা তিনটি হলো প্রথম সংখ্যা হলো 4, দ্বিতীয় সংখ্যা 6, 8। এই তিনটা সংখ্যা বের করতে বলছে, এটাই আমাদের উত্তর। এটা হলো 11 দাগের অঙ্ক। এরপরে 12 দাগেরটা দেখো। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। ভালো কথা, মোট 51,52,05 টাকা চাঁদা উঠছে। 52,05 টাকা চাঁদা উঠেছে। তাহলে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো যতজন আছে প্রত্যেকে তত সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়েছে, এগুলো বর্গমূলের অঙ্ক। এবার 5 গুণ টাকা দিয়েছে, 5 গুণ টাকা দিয়ে এত টাকা উঠেছে। তো প্রথম কাজ হবে এটাকে 5 দিয়ে ভাগ করে দেওয়া। 5 দিয়ে ভাগ, কারণ 5 গুণ টাকা দেওয়ার পর এত টাকা উঠেছে, কিন্তু আমার তো প্রত্যেকের আলাদা আলাদা টাকা লাগবে না, 5 গুণ টাকা ধরবো না, 5 দিয়ে ভাগ করে দেবো। 5 একে 5, 1 নামবে 5 0 0 1 15, 5 3 15, 2 5 0 0 2 0 5 4 20। কিন্তু বিয়োগ হবে না, 5 নামবে। আচ্ছা, 5 চলে গেছে। তো যেটা ভাগফল বেরোলো ওইটার বর্গমূল বের করে দেবো। ওইটার বর্গমূল বের করলেই উত্তর চলে আসবে।
10, 30, 41, 10, 30, 41, 3 তিরিকে 9 বিয়োগ 130, 3 ডবল নেব 6, দেখতে হবে 6 1 দিলে 61, 2 দিলে 124, 2 দেবো 3 বেশি হয়ে যাবে 124, 6, 4, 1। এরপরে কাজ কি হবে? 32 ডবল 64, শেষে 1 আছে, একে চলে যাবে এখানে 641 করে গেছে। তাহলে আমাদের উত্তর কত শেষ পর্যন্ত? 321। অতএব হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। অতএব ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। এটা হচ্ছে উত্তর। যেহেতু 5 গুণ চাঁদা দিয়েছিল সেই জন্য 5 দিয়ে ভাগ করা হয়েছে। এটা একটু খেয়াল রাখবে, প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপরে বর্গমূল বের করলে যেটা হবে সেটাই হবে ক্লাবের সদস্য সংখ্যা। এরপর 13 দাগেরটা, দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। আচ্ছা, 1080টা কমলালেবু পেড়েছে বাগানের মালিক, ঠিক আছে। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তো ঝুড়িতে সাজাতে গেছে, যতগুলো ঝুড়ি এনেছে ততগুলো ঝুড়িতে ততগুলো করে কমলালেবু রাখতে গিয়ে দেখা যাচ্ছে 9টা কমলালেবু কম পড়ে গেছে। যদি 9টা কমলালেবু তার কাছে থাকতো তিনি এভাবে সাজাতে পারতেন। তো যেহেতু এখন প্রশ্ন হচ্ছে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন, তো যেহেতু 9টা ঝুড়ি কম পড়ে গেছে আমরা কি করব, 9টা কমলালেবু কম পড়ে গেছে, তার জন্য 9টা কমলালেবু যোগ করে দেবো। যদি 1089টি কমলালেবু তার কাছে থাকতো তাহলে তিনি যেভাবে সাজাচ্ছিলেন সেভাবে সাজাতে পারতেন সহজেই, কিন্তু তিনি 1080টা কমলালেবু এনেছেন, তার জন্য সাজাতে পারেন। 9টা কমলালেবু কম পড়ে গেছে, সেই জন্য আমরা যোগ করে দিয়েছি। যেহেতু কম পড়ে গেছে যোগ করতে হবে। তো এটার বর্গমূল বের করবো, যেটা হবে সেটাই আমাদের উত্তর। ততগুলো ঝুড়ি এনেছিলেন 1089, 3 তিরিকে 9 বিয়োগ 1, 8, 9, 3 ডবল 6, শেষে 9 আছে। 9 কোন সংখ্যার আছে? হয় 3 তিরিকে 9 আসবে অথবা 7 7 49 9 আসবে। তো আমরা 3 দিয়ে দেখি প্রথমে। 63, 3 তিরিকে 9, 3 6 18, তো পড়ে যাচ্ছে 3ই যাবে 33, 63, 169। তো এটাই আমাদের উত্তর কত? 33। এটা একটু ফাঁকা করে বলবে, এর সাথে মিশবে না। অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন, 33টি ঝুড়ি এনেছিলেন। তিনি কি করছেন? 33টা ঝুড়ি এনেছিলেন। 33টা ঝুড়ির প্রতিটা ঝুড়িতে 33টা করে কমলালেবু রেখেছিলেন। 33টা ঝুড়ি 33টা করে কমলালেবু রাখলে মোট কতগুলো কমলালেবু লাগবে? 1079 পিস কমলালেবু লাগবে, কারণ 33-এর বর্গ তো 1079টা, 1089টা, কিন্তু তার কাছে ছিল 1080টা। 9টা কম পড়ে গিয়েছিল, 1080 আর 9 যোগ করলে 1079টা। তিনি তাহলে 33টা ঝুড়ি এনেছিলেন। এরপরে রয়েছে 14 দাগে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছে। মোট কত টাকা ইনকাম করেছে? 12,375 টাকা। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তাহলে সেই অঙ্কটা এটা যেটা তোমাদের সিক্সে ছিল, একদিনের মোট পারিশ্রমিক করে বের করে দেবো। একদিনের মোট
পারিশ্রমিক, একদিনের মোট পারিশ্রমিক কত হবে? 12,375 ভাজিত 55 টাকা। এটাকে কাটাকাটি করে নিই, সমান 12,375 বাই 55। প্রথমে 5 দিয়ে কাটবে, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 23, 5 চারে 20, 37, 5 সাথে 35, 2 25, 5 25, 25। তারপর শেষে 11 দিয়ে কাটা যাবে, 11 দুগুণে 22, 2, 11 দুগুণে 22, 11 5 55 সমান 225 টাকা। 225 টাকা। এবার এই 225-এর বর্গমূল বের করলেই আমাদের উত্তর, যেটা বের করতে বলেছে কতজন লোক কাজ করছিলেন। অতএব লোক কাজ করছিলেন, লোক কাজ করেছিলেন সমান কতজন? √225 জন। √225 মানে কত? এটা বলবে বর্গমূল করে দেখাবে, ভাগ পদ্ধতিতেই করে দিচ্ছি। 225-এর বর্গমূল, একে একে 1 যোগ 125, একের ডবল 2, এটা 5-এ চলে যাবে। তাহলে উত্তর কত আমাদের? 15। কতজন কাজ করেছিলেন? 15 জন। হয়ে যাবে এটা 14 উত্তরের। এরপরে দুটো অঙ্ক আছে, 15 16। 15টা দেখো, 15 দাগে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, বৃহত্তম হতে হবে, যা 12 18 30 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে কাজ হবে এদের লসাগু করে নাও। যখন এরকম থাকবে 12 18 30 দ্বারা বিভাজ্য, এদের লসাগু করে নেব। 2 6 12, 2 9 18, 15, 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। আর যাবে না, অতএব লসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 সমান 2 3 6, 6 2 12, 12 3 36, 36 আর 5, 36 5 গুণ করে নেবে, 5 36 0, হাতে 3 5 15 18, 180 সমান 180 কে লেখা যেতে পারে। এটাকেই সাজিয়ে একটু লিখতেছি কিরকম, 2 দুটো আছে 2 স্কোয়ার, 3 দুটো আছে গুণিতক 3 স্কোয়ার, 5 একটা আছে 5। তাহলে দেখতে পাচ্ছি এই যে লসাগুটা বেরিয়েছে 180, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এর যে সংখ্যাগুলো এসছে এটা 2 জোড়ায় এসছে, 3 জোড়ায় এসছে, কিন্তু 5 জোড়ায় আসেনি, একটা 5 কম আছে এর মধ্যে। কিন্তু এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়ে যাবে। তাহলে কি লিখবো? এখানে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে 180 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 180 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অনুচ্ছেদে পর্দায় লিখবো 180 কে পূর্ণবর্গ বানাতে হলে, 180 কে পূর্ণবর্গ বানাতে হলে কি করতে হবে? 5 একটা এক্সট্রা লাগবে, 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, আর সেই পূর্ণবর্গ সংখ্যাটা হলো সবচেয়ে ছোট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান 180 গুণিতক 5 সমান 900। তাহলে কি পেলাম? যে একটা সংখ্যা পেলাম, পূর্ণবর্গ সংখ্যা 900, যেটা
12, 18, 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা আমাদের উত্তর নয়, আমাদের উত্তর চেয়েছে যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করো এবং 4 অঙ্কের হতে হবে অবশ্যই। তাহলে এখানে আমরা কত পেয়েছি? 3 অঙ্কের। তাহলে এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা লাগবে 4 অঙ্কের, সবচেয়ে বড়। এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে? এরকম বের করতে হয়, 900 গুণিতক 1 স্কোয়ার সমান 900 গুণিতক 1 সমান 900, 900 গুণিতক 2 স্কোয়ার সমান 100 গুণিতক 4 সমান 3600। তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি, 4 অঙ্কের ছোট সংখ্যা পেয়ে গেছি, কিন্তু 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা লাগবে। এটাকে এরকম গুণ করে করে যেতে হবে, যেখানে 5 অঙ্কের সংখ্যা চলে আসবে তার আগেরটাই হবে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এরপরে 900 গুণিতক 3 স্কোয়ার সমান 900 গুণিতক 9 সমান 81, 900 গুণিতক 4 স্কোয়ার সমান 900 গুণিতক 16, 16 9 144 0 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 অঙ্কের সংখ্যা এসে গেছে, 5 অঙ্কের সংখ্যা এসে গেছে। তাহলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 8100, 8100 4 অঙ্কের বড় সংখ্যা সবচেয়ে। আর এটাই আমার উত্তর চেয়েছে যে 4 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা খুঁজে। এই অঙ্কের ক্ষেত্রে 4 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, এটা আমাদের উত্তর লিখে দেবো। অতএব 4 অঙ্কের এখানে বলছে কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? না 8100, 8100 বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। এটা হবে এই প্রশ্নের উত্তর 15 দাগ। এরপরে 16 দাগেরটা দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। তো আগের অঙ্কটারই মতো এখানে সংখ্যাগুলো বদলে গেছে, 8, 15, 20, 25, 8, 15, 20, 25, এটা লসাগু করতে হবে। 5 দিয়ে দিদি 8 নেমে যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25, তো 2 দিয়ে যাবে, 2 4 8, 3 2 2 4 5, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 1 2 5, আর যাবে না। তাহলে লিখবো অতএব লসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 5 সমান কত হবে? 5 গুণে 10, 10 গুণে 20, 20 গুণে 40, 40 আর 15, 15 4 60, 600। এটাকে এই সংখ্যার আকারেই লিখতেছি। আবার কিরকম? 5 কটা আছে? দুটো আছে, 5 বর্গ। 2 কটা আছে? 3টে আছে, তাহলে 3টে 2কে দুটো 2 নিয়ে লিখবো 2 স্কোয়ার, আর একটা 2 পড়ে থাকবে, আর একটা 3 থাকবে, এরকম। আর একের কোনো কাজ নেই। তো এই 600 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখতেই পাচ্ছি এখানে 5 জোড়ায় রয়েছে 5 বর্গ, 2 বর্গ, কিন্তু এখানে 2 একা আছে, 3 একা আছে। কিন্তু এই সংখ্যাটাকে যদি 2 আর 3 গুণ করে দেওয়া হয়, মানে 2 গুণিতক 3 6 গুণ করে দেওয়া হয়, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো প্রথমে এটাকে পূর্ণবর্গ সংখ্যা বানাই আমরা। তো লিখবো এখানে 600 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 600 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণচ্ছেদে লিখবো 600কে পূর্ণবর্গ বানাতে গেলে, 600কে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে, 600কে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে কি করতে হবে? 2 গুণিতক 3
সমান 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আর যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো সেটা হবে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সবচেয়ে ছোট। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান 600 গুণিতক 6 সমান 3600। তাহলে 600 একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল না, কিন্তু সেটাকে যদি 6 দিয়ে গুণ করা হয় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা পরিণত হবে, সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো, কিন্তু এত দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600। এবার যে প্রশ্নটা দিয়েছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো চেয়েছে, কিন্তু 5 অঙ্কের চেয়েছে, কিন্তু এটা হলো 4 অঙ্কের। তাহলে আমাকে সেরকম আগের মতো করে করে যেতে হবে, দেখতে হবে 5 অঙ্কের প্রথম কোথায় আসছে। যেটা এই 5 অঙ্কের প্রথম যেটা আসবে সেটাই হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো 3600 কে লিখবো 3600 গুণিতক 1 স্কয়ার সমান 3600 গুণিতক 1 সমান 3600, 3600 গুণিতক 2 স্কয়ার সমান 3600 গুণিতক 4 সমান 400 0 400 424 আর 4 হাতে 2 12 দিয়ে 14। তাহলে আমরা পেয়ে গেছি 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি। তো এটাই হবে ছোট, এরপরে আর সংখ্যা নেওয়ার কোনো মানে হয় না, কারণ এর থেকে তো বড়ই পাবো। 5 অঙ্কের পেলেও এর থেকে তো বড় পাবো না। 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 14400, এটা 5 অঙ্কের, 1 2 3 4 5। তাহলে এটাই আমাদের উত্তর, লিখে দেবো। অতএব 5 অঙ্কের 14400 ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে করতে হবে। এগুলো সব ছিল আগে, আশা করি বুঝে যাবে। কোনো সমস্যা হলে ভিডিওটা আরেকবার দেখবে। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক 16টা। এরপরে পূর্ব পাঠের পুনরালোচনাতে আর একটা রয়েছে, বসে দেখি 1.5, সেটা পরের দিন করাবো। না, এখনো দুটো আছে, 1.5 1.6 আছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।